আব্বা আম্মা বোনকে গাড়িতে আসার সময় একটু ভালো করে বুঝিয়ে বললাম আমার শ্বশুরবাড়ির সবার সঙ্গে ভালো করে কথাবার্তা বলতে। তারা খুশি মনে আমার কথা মেনে নিল। গাড়ি থেকে নেমে সদর দরজায় কলিং বেল বাজাতে দরজা খুলে দিল কাজের মেয়ে সাথী। আব্বা আম্মাকে ভেতরে নিয়ে ডাইনিং রুমে বসালাম। আমার শ্বশুর শাশুড়ি উপর থেকে নিচে নেমে আসলেন। আব্বা আম্মার সাথে পরিচয় পর্ব শেষ করে অনেকক্ষণ কথা বলার পর তাদেরকে ফ্রেশ হয়ে নাস্তা টেবিলে যেতে বললেন। নাস্তা করার পর শাশুড়ি মা বোনকে এবং আব্বা আমাকে রুম একটা দেখিয়ে দিলেন। কিন্তু একটা বারের জন্য সিমি আমার বাবা মার সঙ্গে পরিচিত হতে আসলেন না, তাদের সামনে পর্যন্ত গেল না। আমার বোন একটু পরে আমার কাছে এসে বলল, ভাইয়া ভাবি কোথায়? আমরা এসেছি শোনার পর ভাবি আমাদের সঙ্গে দেখা করব না? আরে না, তোর ভাবির একটু শরীরটা খারাপ, তাই শুয়ে আছে, পরে কথা বলে নিবে। তোরা আসছিস, কয়েকদিন থাকবি, এত তাড়া কিসের? কয়েকদিন থাকি আর যাই করি, তারপরেও তো বাবা মা এসেছে, তাদের সঙ্গে ভাবি এসে কথা বলা দরকার ছিল। ঠিক আছে, আমি ভাবির রুমে যাচ্ছি, দেখি ভাবির সাথে পরিচয় হয়। আমি জানি রুনা যদি সিমির রুমে গিয়ে পরিচয় হতে চায়, সিমি তার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলবে। তবু কেন যেন না করতে পারলাম না। পিছন পিছন আমিও রুমে গেলাম। ভাবি আসসালামু আলাইকুম, আমি আপনার একমাত্র ননদ রুনা। ভাবি আপনি কেমন আছেন? আমি ভালো আছি, বাট তুমি যে আমার রুমে না বলে ঢুকে পড়ছো, তার জন্য বিব্রত বোধ করছি। কার রুমে ঢোকার আগে তার পারমিশন নিতে হয়, সেটা কি তোমার জানা নেই? আর জানবে কীভাবে? গ্রাম থেকে বড় হওয়া মানুষ ভদ্রতা বলতে কিছু বোঝে না। ভাবি আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন কেন? আপনি আমার আপন ভাইয়ের বউ। আমি কি আপনার সাথে পরিচিত হওয়ার জন্য আপনার রুমে আসতে পারি না? আর এমনটাও না যে আমি পুরুষ মানুষ আপনাকে না বলে চলে আসছি। আমি কিন্তু কথা বলতে বলতে আপনার রুমে প্রবেশ করছি। এটা না, চুপি চুপি প্রবেশ করছি। এই তুমি থামো, তোমার কাছে আমি জ্ঞান নিতে চাই না। তোমার চেয়ে অনেক জ্ঞান আছে আমার। এখন তুমি যাও। তোমরা আসছো, রেস্ট নাও, আমি পরে গিয়ে পরিচিত হব। মা বাবা আসছে, আপনি গিয়ে তাদের সঙ্গে একটু পরিচিত কথা বলতে পারতেন। এই তুমি যাও বলছি, এত কথা বলো না। রুনা মন খারাপ করে রুম থেকে বের হচ্ছিল। আমি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনের কথা শুনলাম। এখন যদি রুনা গিয়ে আব্বা আম্মার সঙ্গে বলে আমার স্ত্রী তার সঙ্গে এমন খারাপ ব্যবহার করছে, তাহলে আব্বা আম্মা খুব কষ্ট পাবে এবং এখানে থাকতে চাইবে না। তাই আমি রুনার হাতটা খপ করে ধরে ফেললাম। রুনা তার হাতটা ছাড়াতে চাইলে আমি তাকে অনুরোধ করে বললাম, বোন রে, তোর ভাইয়ের মুখের দিকে তাকে এই কথাগুলো আব্বা আম্মাকে বলিস না। সিমি যা বলেছে তার জন্য আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আব্বা আম্মা যদি জানতে পারে সিমি তোর সাথে ওরকম আচরণ করছে, ওরা খুব কষ্ট পাবে এবং এখানে থাকতে চাইবে না। আজকে এসেছিস, আজকে যদি এখান থেকে চলে যাস আমার খুব খারাপ লাগবে। ভাইয়া সত্যি করে বল, তুই কি আসলে এখানে ভালো আছিস? আমার মন বলে এখানে তোর কোনো মূল্য নেই। যদি তোর কোনো মূল্য থাকতো তাহলে অবশ্যই ভাবি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারতো না। একবার হলেও ভয় পেত যে আমি তোর বোন। এখন এগুলো কথা বলে কি হবে? আমার কপালে যা ছিল তাই হয়েছে। প্লিজ তুই আব্বা আম্মাকে কিছু বলিস না। তোমার কথা রেখে এখন না হয় আব্বা আম্মাকে কিছুই বললাম না, কিন্তু তোমার বউ তাদের সঙ্গে যে ভালো ব্যবহার করবে তার কি গ্যারান্টি? তোমার বউ যে ব্যবহার দেখলাম, তাতে করে আমার মনে হচ্ছে না তারা আব্বা আম্মার সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করবে। সেটা না হয় পরে দেখবো আমি। এখন তুই গিয়ে কিচ্ছু বলবি না, যা রুমে গিয়ে রেস্ট নে। আমি রুমের ভিতর ঢুকে সিমিকে বললাম, রুনার সঙ্গে তোমার এভাবে কথা বলার প্রয়োজন ছিল না। সে তোমার কাছে এসেছে খুশি মনে, তার সঙ্গে তুমি ভালো করে একটু কথা বলতে পারতে। কি তুমি আমাকে এখন বোনের পক্ষ নিয়ে কথা শোনাতেছ? শোনো, কারো রুমে ঢোকার আগে পারমিশন নিতে হয়। সে আমার রুমে পারমিশন না নিয়ে আমার রুমে ঢুকে অন্যায় করছে, তার সঙ্গে আমি কি আর ভালো করে কথা বলবো? রুনা না হয় তোমার রুমে ঢুকে পড়েছে, তার জন্য কি তোমার এরূপ ব্যবহার করতে হবে? সে গ্রামের মেয়ে, এত কিছু বোঝো না। তুমি তো শহরে বড় হওয়া মেয়ে, তোমার তো এতটুকু ধারণা থাকতেই পারে কার সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয়। এই তুমি তোমার ফ্যামিলি জন্য আমার সঙ্গে ঝগড়া শুরু করতে চাইছো? কথা দিয়েছিলে না আমার সঙ্গে তুমি কখনোই ঝগড়া করবে না। ওয়েট, আমি এখনই বাবাকে ডেকে নিয়ে আসি। আমি বুঝতে পারলাম সিমি এখন ঝামেলা তৈরি করবে। যদি সে ঝামেলা তৈরি করে আব্বা আম্মা শুনতে পায়, সেই কারণে আমি নরম হয়ে গেলাম। সিমিকে বুঝিয়ে বললাম সে যেন তার বাবা মাকে না ডাকে। আমি তাকে সরি বলে পর সে শান্ত হলো। আব্বা আম্মা এখানে এসেছে 2 দিন হলো। আমি তাদের সঙ্গে নিরিবিলিতে বসে এখনও কথা বলতে পারিনি। তাদের সঙ্গে কথা বলতে গেলে সিমি আমাকে ডেকে নিয়ে আসে। আজকে দুপুরে খাবার পর সিমি ঘুমিয়েছে। আমি আব্বা আম্মার রুমের দিকে যাচ্ছিলাম। আম্মা আমাকে ইশারা দিয়ে রুমে না যেতে বলে ছাদের দিকে যেতে বলল। আমি মায়ের সঙ্গে ছাদে চলে আসলাম। আম্মা আমাকে কী বলবে সেটা শোনার জন্য অধীর আগ্রহে জানতে চাইলাম। আম্মা আমাকে যে কথাটা বলল সেটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার গ্রামের মানুষ, আমাদের অভিজ্ঞতা আছে। আমরা মানুষ দেখলে বুঝতে পারি কোনটা মানুষ গর্ভবতী।
গ্রামে কিছু আগে কোনো টেস্ট করার যন্ত্র ছিল না। মানুষকে দেখে আমরা বুঝে নিতাম পেটে বাচ্চা কিনা। তোর বউ কি 3-4 মাসের প্রেগনেন্ট? এটা দেখে বোঝা যাচ্ছে। তুই কি তার পেটের অবস্থা, শরীরের অবস্থা থেকে বুঝতে পারিস না তোর বউ গর্ভবতী? তার চোখ মুখ দেখলে টের পাওয়া যায়। সারাদিন এই কারণে ক্লান্ত বোধ করে শুয়ে থাকে বিছানায়। আম্মা, তুমি কি বলতেছো? সিমি 4 মাসের প্রেগনেন্ট কীভাবে হবে? আমাদের বিয়ে হয়েছে 2 মাস। সিমি প্রেগনেন্ট হলে অবশ্যই এই খুশির সংবাদটা সবার আগে আমাকে দিত। সিমির বাবা মা চাচ্ছিল সিমি যেন তাড়াতাড়ি মা হয়। তাহলে কি সিমি তার বাবা মাকে এই খুশির সংবাদটা দিবে না? আমি এত কিছুর উত্তর কিভাবে দেব? তুই তাকে বিয়ে করছিস, তুই জানিস। আচ্ছা, একটা সত্যি কথা বলতো, বিয়ের আগে তাকে তো তুই প্রাইভেট পড়াতে এসেছিলি, তখন থেকে কি তোদের মধ্যে কোনো সম্পর্ক ছিল? আমি যা বলতে চাচ্ছি, তোরা কি শারীরিকভাবে এক হয়েছিলি? আরে আম্মা, তুমি কি বলছো? ওর সঙ্গে আমার তেমন কোনো সম্পর্ক ছিল না। আমি জাস্ট তাকে পড়াতাম। ওর বাবা ওর জন্য আমাকে পছন্দ করছে। আমি যা হতে পারি, আমি তোর মা, তার জন্য তুই লজ্জা পাচ্ছিস। তোদের মধ্যে যদি কিছু হয়ে থাকে সেটা বল, নাহলে এই বাচ্চা হলে অনেক কথা হবে। মানুষ সন্দেহ করবে এই বাচ্চা তোর কিনা। সত্যি বলছি আম্মা, ওই যে তোমাকে ছুঁয়ে বললাম, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। আর যদি প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে 3-4 মাসের হবে না, হইলে 1.5-2 মাসে হবে। আমি হলপ করে বলতে পারি এই বাচ্চা 1.5-2 মাসের হবে না, কারণ শরীরের অবস্থা দেখে বোঝা যায়। আমি শিবের মায়ের সাথে কথা বলবো, বেয়ানকে বলবো, ওরা জানে কি না দেখি কি বলে। তোমার কিছু বলতে হবে না, আমি শিবের সঙ্গে কথা বলো। ঠিক আছে, আজকে তার সঙ্গে কথা বলো। আমার কিছু সন্দেহ, কিন্তু কিছু সন্দেহ হচ্ছে। তোমার কি সন্দেহ হচ্ছে? তুই একজন শিক্ষিত ছেলে হয়ে এটা বুঝতে পারিস না? আমার আর কি বলবো? আগে তুই শিবের সঙ্গে কথা বল, দেখ কি বলে। মায়ের সব কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, তবে এতটুকু বুঝতে পারছি মা সিমিকে নিয়ে কিছু একটা সন্দেহ করছে। আমি আর আম্মা ছাদে এসেছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, তাড়াতাড়ি নিচে যাওয়ার নামা প্রয়োজন। নাহলে সিমি উঠে যদি দেখে মায়ের সঙ্গে আমি এখানে কথা বলছি, জিজ্ঞাসা করবে কী নিয়ে এত কথা বললাম। আমি আর আম্মা একসঙ্গে নিচে না নামে আম্মাকে বললাম, তুমি একটু আগে পরে নামো, আমি আগে যাই। আমি যখন সিঁড়ির কাছে আসলাম তখনই দোতলায় জোরে জোরে কথাবার্তা শুনতে পেলাম। মনে হচ্ছে রুনা কান্না করছে। আমার কলিজাটা ছাত করে উঠল। কি হয়েছে যার জন্য আমার ছোট্ট বোনটা কান্না করছে? আমি রুনার রুমের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে রুনা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলল, ভাইয়া, তুই এটা কোথায় বিয়ে করছিস, যেখানে তোর ছোট বোন তোর শ্বশুরের কাছে লাঞ্ছিত হতে হয়? কথাটা শুনে আমার মাথাটা চক্কর দিয়ে উঠল। আমার বোন এটা কি বলছে? যখন আমি কিছু বলতে যাব তখনই আমার শ্বশুর শাশুড়ি দুজনে রুনার কথার প্রতিবাদ করে বলে উঠল, ছি, তোমার বোনটা এতটা জঘন্য চরিত্রের, আমার ফেরেস্তার মতো স্বামীকে নিয়ে সে বাজে মন্তব্য করতেছে। আমার স্বামী নাকি তার রুমে গিয়ে তার শরীরে হাত দিয়েছে। আমি এটা ভাবতেই পারছি না আমার স্বামী এই কাজটা কখন করবে। শাশুড়িমায়ের সঙ্গে শ্বশুরাব্বা তাল মিলিয়ে বললেন, তোমার বোন আমাকে এত বড় অপবাদ দিল। যে আমার মেয়ের মতো তার দিকে আমি কুদৃষ্টি তাকাবো, এটা কখনো কল্পনা করিনি। তোমার মা বোন এসেছে প্ল্যান করে, হয়তো তোমাকে এখান থেকে নিয়ে যেতে চাই, তাই এত বড় কথা বলছে আমার নামে। আমি জানি আমার বোন কখনো মিথ্যে বলবে না, আর বিশেষ করে তার ইজ্জত নিয়ে সেটা তো নয়। আমি রুনাকে বললাম, কী হয়েছে? আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে বুঝতে পারলাম আমার শরীরে কারো হাত। যখন জেগে উঠলাম দেখলাম তোর শ্বশুর আমার রুম থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে। আমি পিছন থেকে ডাক দিয়ে বললাম, আপনি দাঁড়ান, আপনি কেন আমার রুমে এসে আমার শরীরে হাত দিলেন? তিনি একটু মুচকে এসে বললেন, তেমন কিছু না, তোমাকে দেখে আমার ভালো লাগছে। তুমি যদি রাজি থাকো আমরা একটা সম্পর্কে যেতে পারি। তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বাড়ি গাড়ি, অর্থ সম্পদ। তোমাকে শহরে এনে পড়াশোনা করাবো, তোমার লাইফটা সুন্দর করে দেবো। একে তো আমার সঙ্গে অসভ্যতামি করছে, তারপর আবার খারাপ প্রস্তাব দিচ্ছে। আমি যখন চিল্লাচিল্লি করে তোমাদেরকে ডাকছিলাম তখন সে সঙ্গে সঙ্গে ভালো মানুষ সাজার অভিনয় করতেছে। আজকে আমরা এখান থেকে চলে যাব, তুমি থাকো তোমার শ্বশুরবাড়িতে। ততক্ষণে আম্মা আব্বা এসে হাজির হয়েছে। তারা রুনার কাছ থেকে ঘটনা শুনে আমার শ্বশুরের সঙ্গে বাঘ বিতর্কতায় জড়িয়ে পড়ে। আমি সবাইকে শান্ত করার চেষ্টা করছি। সিমি এসা তার বাবার পক্ষ নিয়ে কথা বলছে। আমি জানি আমার বোন মিথ্যে বলছে না, কিন্তু আমার শ্বশুরকে যে দোষারোপ করব সেরকম কোনো প্রমাণ নেই। আমি এখন কি করব এটাই বুঝতে পারছিলাম না। মা আমার দিকে তাকিয়ে বলো, তোকে বারবার না করছিলাম বড়লোক বাড়িতে বিয়ে করছিস না, দেখছিস এখানে 2 দিন ধরে এসে কতটা অপমানিত হলাম। তোর শ্বশুরের বাড়িতে তোর বউয়ের কাছ থেকে কোনো মূল্য পেলাম না, আর এখন তোর শ্বশুর আমার মেয়ের দিকে বাজে নজর দিয়েছে। তোর শ্বশুর যা করেছে
বড়লোকের ভেতরে এগুলো ডাল ভাত। ওদের তো ইজ্জত বলতে কিছু নেই। আমাদের ইজ্জত আছে। আমরা এখনই চলে যাব এই বাসা থেকে। তুই যা ভুল করছিস সেই ভুলের মাসুল তোকে সারা জীবন দিতে হবে। আমার আব্বা আমার কাছে এসে বলল, তোর বোনকে এভাবে শ্লীলতাহানি করলো তোর শ্বশুর, আর তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস? তুই এতটাই কাপুরুষ হয়ে গেছিস এখানে বিয়ে করে? আব্বা, তুমি আমাকে এভাবে কথা বলতে পারে না। আমি নিজের চোখে কিছু দেখি নেই। আমার শ্বশুর যে এমন কাজটা করবে আমার বিশ্বাস হচ্ছে না। আবার আমার বোন যে মিথ্যে বলবে এটাও না। এখন আমি কি করব? নিজের চোখে তো দেখি নেই। আমার শ্বশুর আমার দিকে এগিয়ে এসে কান্না ভেজা কণ্ঠ বলল, এগুলো সব ষড়যন্ত্র বাবা। আমাদের বাসা থেকে তোমাকে নিয়ে দিতে চাই। তোমাকে তো আমাদের এখানে জামাই করাতে রাজি হচ্ছিল না, তাই এখন এই ষড়যন্ত্রটা তারা প্ল্যানভাবে করেছে। তুমি কখনোই আমাদেরকে ভুল বুঝো না। তোমার বোন আমার নিজের মেয়ের সমান। তাকে কেন আমি খারাপ নজরে দেখব? আব্বা আম্মা বোনকে নিয়ে কান্না করতে করতে এখান থেকে চলে গেল। আমি কাকে কি বলবো কিছু বুঝতে পারছি না। কি থেকে কি হয়ে গেল? সত্যি কি আমি ভুল করছি এখানে বিয়ে করে, নাকি আমার বাবা মা এখানে আমার ভালো থাকাটা মানতে পারতেছে না? আব্বা আম্মা চলে যাবার পর সিমি এখন আমার সঙ্গে অনেক ভালো ব্যবহার করে। আমার সব কিছুতে প্রায়োরিটি দেয়। যেরকম চাই সেরকম করে চলতে চেষ্টা করে। এই জিনিসটা আমাকে তার প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দিচ্ছে। আর আমার শ্বশুর শাশুড়ি এখন আমার সঙ্গে এখন অনেক ভালো ব্যবহার করে। হয়তো ওরা নিজেদের ভুল বুঝতে পারছে। বাবা মা এখান থেকে যাওয়ার 5 দিন পর সিমি আমাকে খুশির সংবাদ দিয়েছে। আমার আম্মা বলেছিল সিমি 3-4 মাসে প্রেগনেন্ট। সেই কথাটা আমার মাথায় ছিল। তাই আমি সিমিকে বললাম, চলো বাচ্চার পজিশন ঠিক আছে কি না সেটা আমরা ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করি। আমার ইচ্ছে ছিল ডাক্তারের কাছে গেলে তো কত সপ্তাহ প্রেগনেন্ট সেটা আল্ট্রাসাউন্ডে চলে আসবে। আমি যখন ডাক্তারের কাছে যাব তখন আমার শ্বশুর খুশি মনে ডাক্তারের কাছে আমাদেরকে পাঠিয়ে দিল। আল্ট্রাসাউন্ড করে ডাক্তার বলল, সিমি 2 মাসে প্রেগনেন্ট। সব কিছুই ঠিক আছে, কোনো সমস্যা নেই। কথাটা শুনে আমি খুব শান্তি পেলাম। যদি 3-4 মাসে প্রেগনেন্ট হতো তাহলে এই বাচ্চা আমার না সেটা আমি বুঝে নিতাম এবং অনেক ঝামেলা তৈরি হতো। আমি সংসার করতে পারতাম না। এখন বুঝতে পারলাম মা সিমিকে সহ্য করতে পারে না, তাই তিনি বাড়িয়ে বাড়িয়ে কথা বলে আমার মনে সন্দেহের বীজ গোপন করতে চেয়েছিলেন। আমি সিমিকে বাসায় রেখে যখন অফিসে আসলাম মায়ের কাছে ফোন দিলাম কিছু কথা শোনানোর জন্য। কেন সে আমার সংসারে ঝামেলা সৃষ্টি করতে চাইছে? এখন তো আরও সন্দেহ তৈরি হচ্ছে আমার বোনের ব্যাপারটা নিয়ে। হয়তো আমার শ্বশুরের নামে মিথ্যে অপবাদ দেওয়া ছিল, কারণ আমি যেন সিমিদের বাসা থেকে চলে আসি। হতেও পারে এমনটা। কেমন আছিস? এতদিন পর মায়ের কথা মনে পড়লো। একটা বারের জন্য খোঁজখবর নিলি না যে তোর বাবা মা চলে আসলো, তারা কেমন আছে, বেঁচে আছে কি না মরে গেছে? শোনো, আমি এত কথা শোনার জন্য কল দেইনি। তোমাকে যা বলতে চেয়েছি সেটা বলে কলটা রেখে দেবো। তুই আমার সঙ্গে এভাবে কথা বলছিস কেন? আমরা কি তোর একেবারে পর হয়ে গেছি? তোর শ্বশুর তোর বোনের সঙ্গে যা করলো এরপর তুই ভাই হয়ে চুপ করে রইলি। তুই যে আমার পেটের সন্তান এটা ভাবতে এখন আমার অবাক লাগছে। কোনো ভাই তার নিজের বোনের সঙ্গে এরকম অন্যায় হওয়া সহ্য করবে না। আমি সুখে থাকছি এটা তোমাদের সহ্য হচ্ছে না। এটা তো আমি হাতে নাতে প্রমাণ পেলাম। তুমি বলেছিলে না আমার স্ত্রী 4 মাসের প্রেগনেন্ট, সেটা তুমি মিথ্যে বলেছিলে। তুমি বুঝতে পারছো সিমি মা হতে চলছে, কিন্তু সে 4 মাসের প্রেগনেন্ট না, সেটা তুমিও জানতে। কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, সেখানে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পেরেছি সিমি 2 মাসের প্রেগনেন্ট। আমাদের বিয়ে হয়েছে 2 মাস। এমনটা হতেই পারে, বিয়ের সঙ্গে সঙ্গে অনেকে মা হয়। তোমার কথা বিশ্বাস করে যদি সিমিকে সেদিন আজে বাজে কথা বলে ফেলতাম তাহলে কেমন হতো? আমার তো মনে হচ্ছে রুনা যা বলেছে আমার শ্বশুরের নামে সেটা বানোয়াট। কি? তুই এই কথা বলতে পারলি? আমরা তো সুখ সহ্য করতে পারি না, তাই আমি মিথ্যে করে বলছিলাম। আর তোর বোনের সঙ্গে যা হয়েছে তা বানোয়াট? তোর বোন নিজের ইজ্জত নিয়ে মিথ্যে বলবে? আজকে থেকে তুই আমাদেরকে কল দিবি না। তোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। মনে করবো আমার কোনো ছেলে নেই। আমার ছেলে মারা গেছে। রুনা মনে হয় মায়ের পাশেই ছিল। মায়ের কাছ থেকে ফোনটা নিয়ে আমাকে কান্না করতে করতে বলল, ভাইয়া তুই আমার নামে এত বড় অপবাদ দিতে পারলি? ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি, তোর বোন তুই এই চিনলি? আমি নিজে আমার নামে কলঙ্ক রটাবো? আসলে তুই বদলে গেছিস। তোকে নিজের ভাই বলতেও এখন আমার ঘৃণা করে। এমন ভাই থাকার চেয়ে না থাকা ভালো। যে ভাই অন্যকে বিশ্বাস করে নিজের বোনের দিকে সন্দেহের আঙুল তুলে, সে আমার ভাই হতে পারে না। মা বলেছে না তোকে আজকে থেকে মৃত মনে করতে? আমিও মনে করবো আমার ভাই মরে গেছে। আমার ভাই 2 মাস আগে মরে গেছে। আব্বা ঠিকই বলেছিল, তোকে মানুষ করতে পারিনি। তুই একটা অমানুষ, তুই সত্যি একটা অমানুষ। বোনের কথা শুনে মেজাজটা আমার খারাপ হয়ে গেল।
ভেবে নিলাম জীবনে আর কখনো তাদেরকে কল দেব না, আর গ্রামে যাব না। ওরা যদি সবাই আমাকে ছাড়া থাকতে পারে, আমাকে মৃত মনে করে, আমিও মনে করবো আমার কেউ নেই, আমি পৃথিবীতে একা। আবার পরক্ষণে মনে হলো আমি একা না, এই পৃথিবীতে আমার সন্তান আসতেছে, আমার সন্তানকে আমি অনেক ভালোবাসবো। সে যদি মেয়ে হয় তাকে আমি মা ডাকবো, আর যদি ছেলে হয় তাকে আমি বাবা ডাকবো। এটা ভাবতে আমার খুশিতে মনটা ভরে উঠলো। অপেক্ষা করব আরও 7 মাসের। 7 মাস পরই আমার রাজকুমার আর রাজকন্যা পৃথিবীতে আলো দেখবে। আল্লাহর কাছে চায় সে যেন সুস্থ সবল অবস্থায় এই দুনিয়ায় আগমন ঘটে। এগুলো ভাবতে অনেক খুশি লাগছে। বাবা হওয়ার অনুভূতিটা যে কেউ খুশির, যারা হয়েছে তারা বুঝে নেই, আমি আগে বুঝি নেই। এখন ফিল করতেছি কতটা আনন্দের হয় বাবার মনের ভেতর। আমি এখন অফিসে বেশি যাই না, বাসায় থেকে সিমির খেয়াল রাখি। তার পেট অনেক উঁচু হয়ে গেছে, সে ঠিকমতো হাঁটতে পারে না, তাকে ধরে বাথরুমে নিয়ে যেতে হয়। একজন নার্স রাখা হয়েছে সিমির দেখাশুনো করার জন্য। পাশাপাশি আমিও তার সেবা যত্ন করি। দেখতে দেখতে সময় চলে যাচ্ছে, আমি আর বাড়ির কোনো খোঁজখবর নেই না। ওরাও আমাকে আর ফোন দেয় না। তবে যতই রাগ করি, বাবা মা ছোটো বোনের জন্য মনটা সবসময় ব্যাকুল হয়ে থাকে। আমি অপেক্ষা করি ওরা কখনো ফোন দিবে, আমি নিজের থেকে ফোন দেব না। আমার একটা আত্মসম্মান আছে। যারা আমাকে মৃত মনে করে, আমি নিজের থেকে ফোন দিতে যাব? সিমির শরীর অনেকটা দুর্বল হয়েছে। এত সেবা যত্ন করার পরে শারীরিক অবস্থা তেমন ভালো না। সিমির পারিবারিক ডাক্তার স্বপন আঙ্কাল সিমিকে দেখে বললে সময়ের আগে তাকে ডেলিভারি করিয়ে ফেলতে হবে, না হলে অনেক বড় রিস্ক আছে। আমি আঙ্কেলকে বললাম আপনি যা ভালো মনে করেন তাই করেন, মা সন্তান যেন সুস্থ থাকে তাই সেদিকে খেয়াল রাখবেন। আমার কথা শুনে আঙ্কেল বললেন 3-4 দিনের ভেতরে ডেলিভারি করিয়ে ফেললে সবচেয়ে বেশি ভালো হবে, সময় নিলে ক্ষতি হওয়ার সম্ভাবনা। আমি তাকে বললাম 7 মাসের বাচ্চা তো পরিপূর্ণ হবে না, আরও কয়েকটা দিন সময় নিন, তারপর ডেলিভারি করেন। তিনি আমাকে বুঝিয়ে বললেন 7 মাসের অনেক বেবি জন্ম নেয়, ওদেরকে নিবিড়ভাবে পরিচর্যা করলে সুন্দরভাবে বেঁচে থাকে। তুমি এটা নিয়ে দুশ্চিন্তা করো না, এটা দেখার দায়িত্ব আমার। এখন তুমি যদি তোমার স্ত্রীর কথা চিন্তা না করো তাহলে কেমন হবে? স্বামী হিসেবে স্ত্রী এবং সন্তান দুজনকে দেখার দায়িত্ব তোমার। দেরি করলে সিমির অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ডাক্তার স্বপন আঙ্কেলের কথা শুনে আমি সম্মতি দিলাম। 3 দিন পর ডেলিভারি হলো, আর মনে মনে সিদ্ধান্ত নিলাম গ্রামে যাব, বাবা মার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। আমি তাদের মনে কষ্ট দিয়েছি হয়তো, এই কারণে আমার সন্তান পেটের ভিতর ক্রিটিক্যাল অবস্থায় আছে। সিমিকে বলে আমি গ্রামে রওনা হলাম। ওরা কেউ আমাকে বাধা দিল না, আরও বলল যাও বাবা মাকে সঙ্গে দেখা করে এসো, তাদের দোয়া নিয়ে এসো। আমি বাড়িতে এসে বাবা মা খুশি হয়েছে, তারা নাকি অপেক্ষা করেছিল তাদের ছেলে কবে আসবে। আমি মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম আমি না হয় তোমাদেরকে ভুল করেছি, তাই বলি কি রাগ করে আমাকে দূরে সরিয়ে দেবে? এতটা দিনের ভেতর একটা বড় খোঁজ নিলে না তোমরা, ছেলে বেঁচে আছে নাকি মরে গেছে? ও তোমরা তো মনেই করো আমি মরে গেছি, এজন্য খোঁজ খবর নেওনি। না বাবা, তোর একটা কথায় বেশি কষ্ট লাগছে, তার জন্য বলেছিলাম তোকে আমরা মৃত মনে করি। কিন্তু আসলে কি নিজের ছেলেকে ভুলে থাকা যায়? তুই সবসময় বলিস তুই সুখে থাকিস, এটা আমরা চাই না, তাই তোর সুখের ভেতরে আমরা আর কাটা হতে চাচ্ছিলাম না। এই কথাটা খুব কষ্ট লাগে। কোনো বাবা মা কি চায় যে তাদের ছেলে মেয়ে সুখে না থাকুক? এখন বল বৌমা কেমন আছে, বাচ্চার পেটে সুস্থ আছে তো? আর 3 দিন পর সিমির ডেলিভারি, তাই তোমাকে নিতে এসেছি। ডেলিভারির সময় তুমি আমাদের পাশে থাকবে। বলো আম্মা তুমি আমার সঙ্গে যাবে? আগের রাগ মনে পুষে রেখো না। আব্বাকে বুঝিয়ে বলো আব্বাও যেন যায়। তুই কি বলতেছিস? আর 3 দিন পর ডেলিভারি? কয় মাস হলো? 7 মাস হয়েছে। ডাক্তার বলেছে তাড়াতাড়ি ডেলিভারি না করে বাচ্চা আর বাচ্চার মা দুজনকে অনেক বড় বিপদে পাওয়ার আশঙ্কা আছে, তাই আগে ডেলিভারি করিয়ে ফেলতে। 7 মাসের বাচ্চা তো বাচ্চার সম্ভাবনা কম, অনেক দুর্বল থাকে। প্রথম সন্তানটা এভাবে যদি নষ্ট হয়ে যায় তারপরে পরবর্তী বাচ্চা আর ঠিকমতো চায় না। ইনশাআল্লাহ কিছু হবে না, তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো আমার সন্তানরা যেন সহি সালামতে দুনিয়াতে আসে। এই ছোট বোন, তুই কি এখনও আমার প্রতি রাগ করে থাকবি? আয় আয় এদিকে আয়, তোর ভাতিজা হবে, তুই খুশি হচ্ছিস না? রুনাকে আমি আমার কাছে আসতে ডাক দিলাম, কিন্তু সে মন খারাপ করে অন্যদিকে চলে গেল। তাই তাড়াতাড়ি আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম, তার হাতটা ধরে সরি বলে কান ধরে বললাম আমাকে মাফ করে দেয়। রুনা অন্যদিকে তাকিয়ে আমাকে যা বললো তা শুনে আমি খুব কষ্ট পেলাম। ভাইয়া তুমি আমার কাছে মাপ চেও না, তুমি অনেক বড়লোক মানুষ, বড়লোকের বাড়িতে বিয়ে করে বড়লোক হয়ে গেছো, এখন ওই গরিব বোনকে মনে রাখার কোনো প্রয়োজন নেই। জানো তুমি যেদিন বলেছিলে আমি নাকি তোমার শ্বশুরের নামে মিথ্যা অপবাদ দিয়েছি,
সেদিন একবার সিদ্ধান্ত নিয়েছিলাম আত্মহত্যা করি। এই পৃথিবীতে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তোমার কাছ থেকে এই কথাটা আমি নিতে পারছিলাম না। এখনও মনে হলে আমার কলিজা ফেটে যায়। এই দেখো আমার দু চোখ দিয়ে পানি ঝরে পড়ছে। দুনিয়ার সব মানুষ যদি আমাকে মিথ্যে খারাপ বলতো, অপবাদ দিত, আমি এতটা কষ্ট পেতাম না। তুমি কিভাবে তোমার শ্বশুরের পক্ষ নিয়ে আমাকে সন্দেহ করলে? তোমার বোনকে এতটাই খারাপ যে ভাইয়ের শ্বশুরের নামে ইজ্জত নিয়ে মিথ্যা অপবাদ দেবে? আমি কখনোই তোমার আগের মতো মেনে নিতে পারবো না। তোমার সন্তান হবে তার জন্য আমি দোয়া করি সে যেন অনেক বছর বেঁচে থাকে। তোমার মতো অকৃতজ্ঞ না হয়, বাবা মাকে যেন সম্মান করে, ভাই বোনকে যেন ভালোবাসে, বিয়ে করা বউয়ের জন্য পরিবারের মানুষকে যেন পর করে না দেয়। আল্লাহর কাছে সবসময় এই দোয়া করি। আমি আর কিছু বলতে পারছিলাম না, আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমার বোনটাকে আমি এতটা কষ্ট দিয়ে ফেলছিলাম। আসলে আমি ভালো মানুষ না। ভালো মানুষ হইলে তাকে বুঝিয়ে বলতে পারতাম, ছোট বোনটাকে এভাবে কষ্ট দিতাম না। বাড়িতে একদিন থেকে আম্মা আব্বাকে অনেক বুঝিয়ে রাজি করলাম। আম্মা আমার সঙ্গে ঢাকা আসবে। আব্বাকে আসতে বলেছিলাম, তিনি আসবেন না, বলল রুনা একা বাড়িতে থাকবে, তুই তোর মাকে নিয়ে যা। আমি মাকে নিয়ে রওনা হলাম, মনে মনে খুশি এলাম। আর মাত্র 2টা দিন আমি বাবা হব। আমার সন্তানকে আমি বুকে জড়িয়ে নিয়ে বাবা হওয়ার আনন্দ উপভোগ করব। আমি এখন ভালো করে বুঝলাম আমার পরিবারের মানুষকে সিমি বা তার মা বাবা সহ্য করতে চায় না। আমার মাকে দেখে সিমির পরিবারের প্রত্যেকটা মানুষের মন খারাপ হয়ে গেল। আমার মাকে সঙ্গে নিয়ে এসে আমি অনেক বড় অপরাধ করছি, এটা তারা মুখে বলতে না পারলেও তাদের আচার আচরণ দিয়ে বুঝিয়ে দিল। আমি সেটা বুঝে নিলাম, কিন্তু বাবা হওয়ার আনন্দে কিছু বললাম না। আবার কিছু বললে ঝামেলা তৈরি হবে। শুধু আম্মাকে বুঝিয়ে বললাম, আম্মা আমার সন্তান তোমার নাতি পৃথিবীতে আসবে, এটার জন্য তুমি আনন্দিত থেকো। কে কী বললো, কে কেমন করলো, এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। শুধু আল্লাহর কাছে দোয়া করো আমার সন্তান যেন সহি সালামতে এই দুনিয়া আসে। আম্মা আমার কথার জবাবে বলল, চিন্তা করিস না, আমি আছি তোর পাশে। এখন তো বুঝতে পারছিস তোর শ্বশুরবাড়ির লোকরা আমাদেরকে সহ্য করতে পারে না। আমি আসার পর তারা কী অবস্থা শুরু করছে। কিন্তু যাই হোক, আমার নাতি হবে, আমি আনন্দিত। ডেলিভারি দিন আমার বন্ধু জাহিদ আসলো হসপিটালে। আমি অনেক টেনশন করছিলাম। সে আমাকে সান্ত্বনা দিচ্ছিল আর বারবার বলছিল, চিন্তা করিস না, আল্লাহ সব কিছু ঠিক করে দিবে, দেখবি ভাবি আর বাচ্চা দুজনে সুস্থ থাকবে। আম্মা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে ছিলেন আমার সন্তানের জন্য, স্ত্রীর জন্য। সিমির বাবা মা, আত্মীয় স্বজন, তারা সবাই বসে আছেন। তাদের মুখে দুশ্চিন্তার ভাব, কিন্তু একবারও শুনলাম না সৃষ্টিকর্তাকে আকুলভাবে ডাকতে। বড়লোক হলে কি মানুষ সৃষ্টিকর্তাকে ভুলে যায়? তার কাছে কি সাহায্য চায় না, নাকি নিজেরা নিজেদেরকে অনেক কিছু ভাবে? আমি আল্লাহর কাছে আমার সন্তানের জন্য, স্ত্রীর জন্য দোয়া চাইলাম। এমন সময় বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম অপারেশন থিয়েটারের থেকে। কান্না শুনে আনন্দে আমি উঠে পড়লাম। একটু পরে নার্স এসে বলল, আপনার ছেলে সন্তান হয়েছে। আমি তাড়াতাড়ি রুমের ভিতরে যেতে চাইলে নার্স আমাকে বাধা দিয়ে বলল, একটু পরে বাচ্চাকে এনে আপনার কোলে দিচ্ছি, আপনি একটু অপেক্ষা করুন। 5 মিনিট পরে নার্স আমার ছেলেকে এনে আমার কোলে দিল। নার্সরা বায়না ধরলো মিষ্টি খাওয়ানো টাকার জন্য। আমি খুশি মনে 5,000 টাকা বের করে দিলাম পুরো হাসপাতাল সবাই মিলে মিষ্টি খাওয়ানোর জন্য। আমার মাকে আমি কেন যেন খুশি দেখতে পারলাম না। তার চোখে মুখে বিষণ্ণতা, মনে হচ্ছে কী যেন একটা ভাবতেছে। জাহিদের মনটা একটু খারাপ। জাহিদকে জিজ্ঞাসা করলাম, কোনো সমস্যা? সে উত্তর দিল না। এতক্ষণ তো অনেক চিন্তা করতেছিল, এখন দেখলাম সব কিছু ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমি আসি, পরে তোর সাথে আমার কথা হবে। তড়িঘড়ি করে জাহিদ চলে যাওয়ার পর আমি আম্মার কাছে গিয়ে জানতে চাইলাম, তোমার মন খারাপ কেন? তোমার তো খুশি হওয়ার কথা, তোমার একমাত্র ছেলের প্রথম সন্তান হয়। আসলে আমি একটা জিনিস ভাবতেছি, এখন কথাটা বললে তুই কীভাবে নিবি? থাক না বলি। প্লিজ আম্মা বলো না, কী চাও? তোর মনে কি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে না? কী প্রশ্ন? 7 মাসের একটা বাচ্চা হলো, অনেক কিছু অপূর্ণ থাকে, যেমন মাথায় চুল ঠিকমতো গজায় না, চোখ ভালো করে মেলে না, আর ওজন কম হয়। কিন্তু 7 মাসের বাচ্চা 3.5 কেজি ওজনের পরিপূর্ণ, চোখের পলক না ফেলে তাকিয়েছে, এটা দেখে কিন্তু মনে হয় না এটা 7 মাসের বাচ্চা। আর 7 মাসের বাচ্চা হলে বেশিরভাগ তাকে নিবিড় পরিচর্যা করতে হয়, তাই ডাক্তার তাকে আলাদা রাখে। তোর বাচ্চাকে দেখে একটা পরিপূর্ণ সুস্থ বাচ্চা, এটা কখনোই 7 মাসের বাচ্চা হবে না। শুধু আমি না, এই ব্যাপারটা কিন্তু তোর বন্ধু জাহিদও খেয়াল করছে। এই প্রথম মায়ের কথায় আমি সিমির প্রতি সন্দেহ হলো। এটা তো ঠিক, 7 মাসের বাচ্চা কোনোদিন পরিপূর্ণভাবে জন্মায় না, কিছু না কিছু নাজুক অবস্থায় থাকে। কিন্তু এই বাচ্চাকে দেখে মনে হচ্ছে পুরোপুরি সময় নিয়ে পৃথিবীতে এসেছে। আর পুরোপুরি সময় নিয়ে পৃথিবীতে আসে এই বাচ্চা কখনোই আমার হবে না। তাহলে তাহলে কি সিমির বাবা ওর পরিকল্পনা মাফিক তার মেয়েকে আমার ঘাড়ে গছিয়ে দেওয়া? না না, আমি কি ভাবতেছি, এমনটা কখনোই হবে না। এটা আমার সন্তান,
নিজের মনকে নিজে সান্ত্বনা দিয়ে আমি বোঝাতে পারছি না। এটা অবশ্য 7 মাসের বাচ্চা না। আমি এখন নার্সের সাথে কথা বললাম। যে নার্স ডাক্তারের সঙ্গে অপারেশন ছিল সে হয়তো সত্যিটা বলবে। আমি ভাবনার জগতে ডুবে গেছিলাম। আমাকে ধাক্কা দিয়ে আম্মা বলল, "কিরে, কী ভাবছিস? এখন কি ভাবছিস যে তোর মা তোকে মিথ্যে বলতেছে? তুমি এখানে দাঁড়াও, আমি একটু আসতেছি।" আমি তাড়াতাড়ি ছুটেছিলাম নার্সের সঙ্গে কথা বলতে। নার্স চেয়ারে বসে মোবাইল টিপতেছিল। আমি তার কাছে গিয়ে সালাম দিয়ে জানতে চাইলাম, "আপনি যে একটু আগে বাচ্চাটা ডেলিভারি করলেন, ওই বাচ্চাটা তো 7 মাসের বাচ্চা। তাহলে 7 মাসের বাচ্চা অপরিপূর্ণ থাকার কথা। তাকে তো নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে রাখা দরকার, না হলে কোনো সমস্যা হবে।" "আপনি কি বলতেছেন? ওটা 7 মাসের বাচ্চা হয় কীভাবে? আমরা আল্ট্রাসোনোগ্রাফি করালাম। আল্ট্রাসোনোগ্রাফিতেও তো 29 সপ্তাহ ডেট দেখে আছে। তাহলে সেটা 7 মাসের বাচ্চা হয় কীভাবে? আপনাকে এই কথা কে বলছে?" আমি আর কোনো কিছু উত্তর দিতে পারলাম না। ধীরে ধীরে নার্সের কাছ থেকে চলে আসলাম। মায়ের সামনে এসে মায়ের হাতটা ধরে একটু আড়াল নিয়ে কান্না করে দিয়ে বসে পড়লাম। আম্মা আমার মাথায় হাত বুলাতে বুলাতে জানতে চাইল কী হয়েছে। আমি আমার মাকে কী উত্তর দিব? সে তো আগে থেকে সন্দেহ করেছিল। আর এই সন্দেহ করেছিল বলে তাকে আমি কত কথা শুনেছিলাম। আসলে মায়েরা কখনো সন্তানের খারাপ চায় না। তারা যেটা ভাবে সেটাই সত্যি হয়। আমরা সন্তানরা বুঝি না। মা আমাকে অনুরোধ করলেও আমি কেন কান্না করতেছি এটা জানার জন্য। আম্মা, সত্যি এই সন্তান আমার না। আমি কত স্বপ্ন দেখছি যে আমার সন্তান এই পৃথিবীতে আসতেছে, আমি তাকে নিয়ে খুশি থাকবো। কিন্তু না, আমি অন্যের সন্তানকে নিয়ে এতদিন কল্পনার জগতে ডুবছিলাম। এই কথাটা আমারে একবারও মাথায় আসে না। আমাদের বিয়ে হয়েছে 7 মাস। এই 7 মাসে সে কীভাবে সন্তান প্রসব করে ফেললো। আমাকে তারা যা বুঝাইছে আমি তাই বুঝছি। আমি জীবনে অনেক বড় ভুল করছি। এই ভুলের মাসুল আমাকে কীভাবে দিতে হবে জানি না। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। তুমি এখন গ্রামে চলে যাও। আমি এই রহস্যের উদ্ঘাটন করে তারপর সিমিকে ডিভোর্স দিয়ে তোমাদের কাছে চলে আসবো। আমার অতিলোভে সব কিছু শেষ হয়ে গেল। হয়তো তাদের চক্র থেকে আমি বের হতে পারবো না। আর যদি বের হতে পারি, ওরা আমাকে এই শহরে শান্তিমতো বাঁচতে দেবে না। তাই আমরা গ্রামে চলে যেতে হবে। না বাবা, আমি তোকে একা রেখে এখান থেকে যাব না। ওরা তোর ক্ষতি করে ফেলবে। তুই যদি বলতে চাস এই বাচ্চাটা তোর না, দেখবি কোনো না কোনোভাবে ওরা তোকে জালে আটকে ফেলবে। আর না হলে তোকে ওই দুনিয়া থেকে শেষ করে দিবে। আমার একমাত্র ছেলেকে আমি একা রেখে কোথাও যাব না। তুমি আজকে চলে যাবে, আর কোনো চিন্তা করো না। আমি তাদেরকে কিছু বলবো না। শুধু আমি রহস্যটা বের করার জন্য ওদের বাড়ি যাব। তারপর সব কিছু প্রমাণ জোগাড় করে আমি আদালতের দ্বারস্থ হব। শিমুকে ডিভোর্স দিয়ে এই নাটকের অবসান করব। আমি এর বাচ্চা দেখে খুশি হতে পারলাম না। আমার শ্বশুর শাশুড়ি বারবার বাচ্চাকে এনে আমার করে দিতে যাচ্ছে, কিন্তু আমার কেন যেন এই বাচ্চাকে স্পর্শ করতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে কারো পাপের ফসল এটা। আমি জানি নবজাতক শিশু দুনিয়াতে এসেছে, তার কোনো পাপ নেই, সে নিষ্পাপ। তারপরেও আমি তাকে গ্রহণ করতে পারছি না। শুধু বারবার মনে হচ্ছে, কার সাথে সিমির অবৈধ সম্পর্ক করে এ বাচ্চা জন্ম দিছিল? সে কে হতে পারে? কার বাচ্চা আমার ঘাড়ে চাপাইতে চাইছিল, যে কারণে সিমির বাবা অভিনয় করে তার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিয়েছে? না হলে আমার মতো একটা কৃষকের ছেলের সঙ্গে কোটিপতির মেয়ে বিয়ে দিবে কেন? এই রহস্য আমার মা বাবা বুঝতে পারলেও আমার চোখ অন্ধ হয়ে গিয়েছিল বড়লোক হবার নেশায়। তাই আমি বুঝতে পারিনি। আমি যখন বাচ্চাকে কোলে না নিয়ে দূরে থাকছিলাম, তখন সিমি আমাকে কাছে ডেকে নিয়ে বলল, আমার ছেলে হওয়াতে তুমি খুশি হওনি? যখন বাচ্চা ফেটেছিল তখন তো তুমি খুশি ছিলে। বলেছিলে তোমার ছেলে দুনিয়াতে আসলে সবচেয়ে বেশি তুমি তাকে বেশি আদর করবে। আর এখন দেখতেছি তুমি তাকে কোলে নিতে চাও না। কেন এমনটা করছো? কোনো কারণ নেই। তো তোমরা সুস্থ আছো, এতে আমি খুশি। আমি জানি না আমার কি হয়েছে, কোনো কিছু ভাল লাগতেছে না। শুধু মনে হচ্ছে আমি মরে গেলেই ভালো হতো। আমার মতো মানুষ এই দুনিয়াতে বেঁচে থাকার চেয়ে না থাকা ভালো। আমি একটা অপদার্থ, কাণ্ডজ্ঞানহীন মানুষ। কেন তোমার এমনটা মনে হচ্ছে আমাকে বলো। বলবো, তুমি বাসায় যাও, সুস্থ হও, তারপর তোমাকে আমি সব কিছু বলবো। আর আমিও চাইবো যা সত্যি তাই তুমি আমার কাছে বলবে। কি সত্যি? কি? আমি তোমার কাছে বলবো। আমি তো তোমার কথার আগামাথা কিছুই বুঝতেছি না, কিছু না। আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি একটু অফিস থেকে ঘুরে আসি। আমি অফিসে গিয়ে জাহিদকে কল দিলাম অফিসে এসে আমার সঙ্গে দেখা করার জন্য। জাহিদ জানালো কিছুক্ষণ পর আসবে। আরে দোস্ত, কেন এত জরুরি তলব? কোনো সমস্যা? ভাই, আমার মনে হয় অনেক বড় চক্রান্তে ফেসে গেছি। এখান থেকে কি করব কিছু বুঝতে পারছি না। সেদিন যে ডেলিভারির সময় তুই ওখানে ছিলি, বাচ্চা যখন দেখলি তখন তোর মন খারাপ কেন ছিল? তুই কি কোনো কিছু সন্দেহ করছিস? প্লিজ তুই আমাকে সত্যিটা বল। তুই শুধু আমার বন্ধু না, আমার ভাইয়ের সমান। তুই কোনো কিছু লুকাবি না। তোর কি মনে হয়েছে সেটা আমাকে বল। কথাটা তুই কোনভাবে নিবি জানি না, তারপরেও সত্যি যখন বলতে বলছিস, আমার যা মনে করছি আমি তাই বলছি। হ্যাঁ ভাই বল। এটা কখনোই 7 মাসের বাচ্চা হতে পারে না।
পরিপূর্ণ সময় নিয়ে বাচ্চাটা দুনিয়াতে এসেছে। তোর বিয়ে হয়েছে 7 মাস, তাই হয়তো তোকে বলা হয়েছে বাচ্চা 7 মাসে ডেলিভারি হবে। 7 মাসের বাচ্চা আমি দেখেছি। আমার ছোটো চাচার 7 মাসে একটা মেয়ে হয়েছিল। মেয়েটাকে অনেক চেষ্টা করে বাঁচানো যায়নি, মাথা চুল গজায়নি, চোখ মেলতে পারেনি, কয়েকদিন হাসপাতালে রেখে বাচ্চাটা মারা গেছে। আমার বোনের ভাসুরের 7 মাসের বেবি হয়েছে, তাকে অনেক কষ্ট করে লালন পালন করতেছে। ওটার মাথার চুল ছিল না, চোখ মেলে তাকাতে পারলো না, হাত পা অনেক নরম ছিল। প্রায় 2 মাস হাসপাতালে ভর্তি ছিল বাচ্চাটা। তোর সন্তানকে দেখে বোঝা যাচ্ছে সে একদম পরিপূর্ণ। একটা দিনও কম হয়নি। কীভাবে তাকিয়েছে, চুলগুলো কত বড় বড়, আর শরীরে গঠন সব কিছু পরিপূর্ণ। অসময়ে বেবি হলে হাত পা অনেক নাজুক থাকে। আমি আগেই বলে ফেলেছিলাম বড়লোকের মেয়ে তোর সঙ্গে বিয়ে দিতে চাচ্ছে, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সত্যি কারণ ছিল। অন্যের পাপের ফসল তোর উপর চাপিয়ে দেওয়ার জন্য তোর সঙ্গে চৌধুরী তার মেয়েকে বিয়ে দিয়েছে। জাহিদের কথা শুনে আমার শরীর কাঁপছে। আমি এতটা বোকা গাধা, কোনো কিছু না ভেবে বিয়েতে রাজি হয়ে গেলাম। আমার বাবা মা রাজি হতে চাইছিল না বলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে বিয়েটা করলাম। ওরা আমার সঙ্গে এত বড় বেইমানি করলো। এই জাহান্নাম থেকে আমি কিভাবে মুক্তি পাবো? এরা তো আমাকে ছাড়বে না। আমি যদি চলে যেতে চাই, এরা যে কোনো উপায়ে আমাকে এখানে আটকে রাখবে, আর না হয় আমাকে খুন করিয়ে ফেলবে। কারণ আমি এখান থেকে চলে গেলে ওদের কুকীর্তি সবাই জেনে যাবে। তাই তারা আমাকে কোনোভাবে মুক্তি দেবে না। কী করব আমি ভাবতেই আমার কান্না চলে আসলো। সিজারের 5 দিন পর সিমিকে বাসায় আনা হলো। বাচ্চার প্রতি আমার তেমন আগ্রহ না দেখে সিমির বাবা আমার সঙ্গে কথা বলবেন। আমি কেন মন খারাপ করে থাকি, এই বাচ্চাকে কেন কেয়ার করি না। আমি শ্বশুরের কথা তেমন জবাব দিতে পারলাম না। শুধু বললাম জানি না, আমার কেন জানি কিচ্ছু ভালো লাগে না। আর মনে হয় এই দুনিয়ায় আমি বেঁচে না থাকলে ভালো হতো। আমার মতো অপদার্থ এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো কারণ নেই। আমার জবাব শুনে শ্বশুর আব্বা সন্দেহের চোখে আমার দিকে তাকালো। আমি তাকে কিছু বললাম না। তিনি আমাকে অনেক উপদেশ দিলেন। বললেন চিন্তা যেন না করি, নিয়ে আছেন আমার পাশে। আমি তার কথা শুনে মনে মনে বললাম, আপনি আমার পাশে আছেন না আমার জীবনটা ধ্বংস করে দিচ্ছেন, সেই সত্যিটা আমি খুঁজে বের করব। আর যদি দেখি এই বাচ্চাটা আমার না, তাহলে আমি আপনাকে কখনোই ছাড়ব না। আপনার পুরো পরিবারকে আমি শেষ করে দেব। আপনাদের জন্য বাবা মার সঙ্গে আমি এত দুর্ব্যবহার করছি, বিশ্বাস করেছিলাম আপনাকে। রায়হান, তুমি কি মনে মনে কি ভাবছো? আচ্ছা, তোমার কি চলতেছে বলো তো? আমার সঙ্গে শেয়ার না করলে আমি বুঝবো কীভাবে? তোমার কোনো সমস্যা থাকলে বলো। তোমার কি বাড়িতে কোনো কিছুর প্রয়োজন? টাকা পাঠানো লাগবে? যদি টাকার প্রয়োজন হয় আমি 1,05,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। তবু তুমি এভাবে মনমরা হয়ে থেকো না। না না আব্বু, আমার কোনো টাকার প্রয়োজন নেই। আমি তো আপনাকে বললাম জানি না আমার কী হয়েছে। আমার বেঁচে থাকতে ইচ্ছে করছে না। এমনটা কেন হয়েছে? মানুষ বেশি টেনশন করলে তার এই অবস্থা হয়। তুমি কি কোনো বিষয়ে এত টেনশন করতেছো? আমাকে বলো তো। বাবু হওয়ার আগে তুমি কত খুশি ছিলে। তুমি কি বাবু হওয়াতে খুশি হয়নি? এটা আপনি কেমন কথা বলছেন? একজন বাবার জন্য তার সন্তান নিয়ামত স্বরূপ। আল্লাহ তাআলা একজন বাবাকে পরিপূর্ণ করে দেন সন্তান দান করে। কিন্তু আমি না জানি খুশি হতে পারছি না। আমি অনেক চেষ্টা করতেছি। আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি। না হলে এমন কেন হবে? তুমি যদি বলো তোমাকে আমি মানসিক ডাক্তারের কাছে দেখাই, অযথা কেন তোমার এত টেনশন? আর নিজের সন্তান হওয়ার পরে কেন তুমি খুশি হতে পারবে না? নিশ্চয়ই এর পিছনে তোমার কোনো সমস্যা আছে। এখন ডাক্তার দেখানোর প্রয়োজন নেই। ঠিক আছে, আমি এখন একটু রেস্ট নেব। আপনার সঙ্গে এই বিষয়ে পরে কথা বলবো। কিছু ভালো লাগছে না। সিমির বাবা, আমি কি করে বলবো আমি কি সন্দেহ করতেছি? কোনো সঠিক প্রমাণ না পেয়ে তাকে বলা যাবে না। আর কিভাবে প্রমাণ পাবো সেটাই বুঝতেছি না। যাই হোক, আমার চোখ কান খোলা রাখতে হবে। নিশ্চয়ই এটা নিয়ে ওরা কথা বলবে, আর যে কোনো উপায়ে ওদের কথা শুনতে হবে। তাই আমাকে সতর্ক থাকতে হবে। আমি সিমির পাশে শুয়ে পড়লাম। বাবু ঘুমাচ্ছে, আর তার মুখের দিকে একবার তাকিয়ে ইচ্ছে করলো কোলে নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে নেই। কিন্তু পরক্ষণে বলল, না না, এটা আমার সন্তান না, একে আমি আদর করতে পারি না। আমি যদি জেনে শুনে এরকম সন্তানসহ সিমিকে বিয়ে করতাম, তাহলে না হয় বাবার স্নেহ ভালোবাসা দিয়ে বাচ্চাটাকে বড় করতাম। কিন্তু এটা তো সিমির পাপের ফসল আমার ঘাড়ের উপর চাপাতে চাচ্ছে। এই বাচ্চাকে আদর করতে পারবো না। সত্যিটা আমার কাছ থেকে লুকানো হয়েছে, আমাকে ঠকানো হয়েছে। আমি কাউকে ক্ষমা করব না। অনেক কিছু মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমার চোখে ঘুম আসছিল না। সীমা আমার কাছে ধাক্কা দিয়ে বলল, তুমি অন্যদিকে তাকিয়ে কেন শুয়েছো? বাবুর দিকে তাকাও, তাকে আদর করো। আগে তো বলতে বাবু হলে তুমি সারা রাত তাকে সেবা যত্ন করবে। এখন তোমার কি হয়েছে? আমি এটা বুঝতে পারছি না, তুমি এরকম পরিবর্তন হয়ে গেলে কেন? তোমার কেন মরে যেতে ইচ্ছে করছে? আমাকে বলবে কি হয়েছে তোমার? আমার কিছু হয় নাই। তুমি বাবুর খেয়াল রেখো, সব ঠিক হয়ে যাবে। আমার জন্য টেনশন করো না।
আমি কত খুশি ছিলাম প্রথমবার মা হয়ে, কিন্তু তুমি কেন খুশি হতে পারলে না? তোমার সমস্যাটা কি? তুমি এভাবে থাকলে আমার ভালো লাগবে না। প্লিজ তুমি আর এমন করে থেকো না। আচ্ছা শোনো, আমি তোমার বাবা মার সঙ্গে অন্যায় করছি, আমি আমার ভুল বুঝতে পারছি। বাবুর বয়স 3-4 মাস হোক, তারপর আমরা গ্রামে যাব। গ্রামে গিয়ে আব্বা আম্মার কাছে ক্ষমা চেয়ে নেব। সেখানে কয়েকদিন থাকবো, দেখবা ওরা আমাকে ক্ষমা করে দিবে। এবার তুমি খুশি তো? ঠিক আছে, এখন তুমি ঘুমাও। সিমি আমার কাছে এসে আমার বুকের উপর মাথা রেখে জড়িয়ে ধরে আছে। আমি কেন জানি তাকে একজন স্ত্রী হিসেবে মেনে নিতে পারছি না। আর মনে মনে বলছি, তুমি আমার বাবা মার সঙ্গে অন্যায় করছো, এটা স্বীকার করছো, এটার পেছনে নিশ্চয়ই কারণ আছে। তোমরা সবাই বুঝতে পারছো আমি কোনো কিছু নিয়ে সন্দেহ করতেছি, এই কারণে তুমি তোমার বাবা মা ভালো রূপ দেখাচ্ছ। আর এদের ভালো আচরণ দেখে আমার সন্দেহ আরও বেশি হচ্ছে। ভাবনার জগৎ থেকে ডুব থেকে ঘুম আসছে না চোখে, কিন্তু চোখ বন্ধ করে আছি। হঠাৎ করে বুঝতে পারলাম সিমি দরজা খুলে বের হয়ে গেল। রাত 2:30 বাজে। এত রাতে দরজা খুলে কেন বের হয়ে গেল? এটা ভেবে আমি চুপি চুপি সিমির পেছনে গেলাম। সিমি তার বাবা মার রুমের সামনে এসে দরজায় নক করলো। একটু পরে তার বাবা দরজা খুলে দিল। সিমি রুমের ভিতরে চলে গেল। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে আড়ি পেতে তাদের কথা শোনার জন্য দাঁড়ালাম। আব্বু, রায়হান মনে হয় সন্দেহ করতেছে আমাদেরকে। বাবু হওয়ার পর থেকে তার ভেতরে পরিবর্তন লক্ষ্য করছি। তুমি হয়তো সেটা বুঝতে পারছো। 7 মাসের বাচ্চা কখনো এরকম পরিপূর্ণ নিয়ে জন্মগ্রহণ করে না। এটা নিয়ে ওর মনে সন্দেহ ঢুকছে। তাই সে বাবুকে আদর করছে না, কোলে নিচ্ছে না। সে যদি সত্যিটা জানতে পারে তাহলে তো আমার সঙ্গে থাকবে না। আর সবাই জেনে যাবে ওই বাচ্চা রায়হানের না। তখন আমি মুখ দেখাবো কী করে? তখন তোমার মান ইজ্জত বলতে কিছুই থাকবে না। এটা ভেবে আমার দু চোখে ঘুম আসতেছে না। হায় আল্লাহ, এই বাচ্চা আমার না। আমি যা ভাবছিলাম তাই। এই কথা শোনা মাত্র আমার সহ্য হলো না। আমি মাথা ঘুরে পড়ে যাবার জোগাড় হলাম। নিজেকে সামলে আবার আড়ি পাতলাম কী বলে শোনার জন্য। তুই এত টেনশন করিস না, তোর বাবা আছে। তার এই শয়তানি বুদ্ধি দিয়ে সব কিছু ম্যানেজ করে নেব। রায়হানকে কীভাবে পথে আনতে হয় সেটা আমি খুব ভালো করে বুঝি। তুই কিছুদিন ভালো ব্যবহার কর। বাবুকে আর একটু বড় হলে গ্রামে যা, তার বাবা মার হাত কর। ওর বাবা মা যদি তোকে ভালোবাসে রায়হানও খুশি হবে। আর আমি রায়হানকে বলছি ওর বাবা মার টাকার দরকার পড়লে 5 লাখ টাকা গ্রামে পাঠিয়ে দেয়। কিন্তু সে রাজি হবে না, আর রাজি হতে হবে না। আমি এমনিতেই টাকা পাঠিয়ে দেব। আর একটা বুদ্ধি মাথায় আসছে, রায়হান যদি সহজে না বুঝে সেই বুদ্ধিটা কাজে লাগাবো। সিমির মা বললো, কী বুদ্ধি কাজে লাগাতে চাও? তুমি তো কত বুদ্ধি করলে, তারপর রায়হানের সন্দেহ চলে আসলো। সে যতই সন্দেহ করুক, আমার মান সম্মান রক্ষায় আমি সব কিছু করার জন্য প্রস্তুত। হ্যাঁ বলো, এখন তুমি কি করতে চাও? যদি দেখি সোজা আঙ্গুলে ঘি না ওঠে তাহলে আঙ্গুল বাঁকা করব। বুঝিয়ে বাঁচিয়ে বলবো। যদি কথা না শুনে তাকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাব। আর মানসিক ডাক্তারের সঙ্গে আগে থেকে যোগাযোগ রাখবো, যেন তাকে এরকম মেডিসিন খাইয়ে দেয় রায়হান আস্তে আস্তে পাগল হয়ে যায়। তখন দরকার হলে তাকে রুমের ভিতরে আটকে রাখবো। আর লোকজন জানবে সে মানসিক সমস্যায় ভুগছে। এরপর সত্যি আর প্রকাশ পাবে না। আর যদি পাগলামি করে কিছু বলে তাহলে লোকজন পাগলের কথা বিশ্বাস করবে না। তুমি অনেক সুন্দর একটা বুদ্ধি করছো। যাক বাবা, বাঁচা গেল। এই বুদ্ধিটা মনে হয় কাজে দিবে। যদি সে কথা না শুনে কারো কাছে প্রকাশ করার আগে তাকে পাগল সাজিয়ে রুমের ভিতরে আটকে রাখবো। তোর বাবা তো আরেকবার এরকম বুদ্ধি করে রায়হানের মার হাত থেকে বাঁচিয়েছিল। এবারও কাজ হয়ে যাবে, চিন্তা করিস না। রায়হানের মার হাত থেকে আমাকে বাঁচিয়েছে, সেটা আবার কখন? আমি তো কিছুই বুঝলাম না। যখন রায়হানের বাবা মা এখানে আসলো, রায়হানের মা সন্দেহ করছিল তোর বাচ্চা 4 মাস ধরে পেটে, তাই রায়হানকে বলার জন্য ছাদে ডেকে নিয়ে গেছিলো। আমি সন্দেহ করে ওদের পেছনে গিয়ে আড়ালে ছাদের দরজায় দাঁড়িয়ে ওদের কথা শুনছিলাম। রায়হান আমাদেরকে এতটাই বিশ্বাস করেছে, প্রথমে ওর মার কথা বিশ্বাস করতে চায় না। পরে ওর মা যখন জোরাজুরি করে বলছিল তখন রায়হানও তো কিছুটা বিশ্বাস করে নিয়েছিল। রায়হানের মা বলেছিল এই ব্যাপারে আমাদের সঙ্গে কথা বলতে। তখন রায়হান বলে, তোমার জিজ্ঞাসা করতে হবে না, আমি জিজ্ঞাসা করব। আমি এই কথা শুনে তাড়াতাড়ি নিচে চলে এসে দেখি রায়হানের বোন ঘুমাচ্ছে। মাথায় একটা বুদ্ধি এসলো, কীভাবে এদেরকে তাড়াতাড়ি এ বাসা থেকে তাড়ানো যায়। নাহলে এরা ঝামেলা তৈরি করে দিবে। আস্তে আস্তে সন্দেহের বীজ মজবুত হয়ে যাবে আর সত্যিটা প্রকাশ হয়ে যাবে। আর সেটা না করতে দিয়ে আমি রায়হানের বোনের রুমে ঢুকি। তার শরীরে হাত দেই যেন সজাগ হয়ে চিৎকার করে। যখন সে সজাগ হয়ে চিৎকার শুরু করে আমি তাকে আবার খারাপ প্রস্তাব দিই। এজন্য কান্নাকাটি শুরু করে দেয়। এবং পরবর্তীতে কী হলো সেটা তো দেখলি। ওর মা বোন অনেক কান্নাকাটি করে সবাই চলে গেল। এরকম বোকা মানুষদের এভাবে শায়েস্তা করতে হয়। না হলে রায়হানের মতো একটা চাষার ছেলেকে কেন আমি মেয়ের জামাই করতাম? শুধু তুই অভির সঙ্গে এই কর্মটা করে রায়হানের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য আমাকে বাধ্য করেছিলি। না হলে কখনোই ওই ছেলের সঙ্গে তোকে বিয়ে দিতাম?
এ শহরে শিল্পপতি ছেলের সঙ্গে তোর বিয়ে হতো। এই ছোট লোকের বাচ্চা কখনো আমার মেয়ের জামাই হবার যোগ্যতা রাখে না। সবাই আমার নসিব, যে কিনা পায়ের যোগ্য না তাকে মাথায় তুলছি। আব্বু, আমি কি জানতাম অভি আমাকে এভাবে ধোকা দিয়ে আমেরিকায় চলে যাবে? তাকে আমি অনেক বিশ্বাস করেছিলাম, আর সে বলেছিল আমাকে বিয়ে করবে। আমিও ভাবছিলাম আমিও কোটিপতির মেয়ে, আমাকে কখনো ঠকাবে না। কিন্তু আমার বিশ্বাস একেবারে শেষ করে দিয়ে সে আরেকজনকে নিয়ে আমেরিকা চলে গেল। আর যা হয়েছিল হয়েছিল। যদি বাচ্চাটা ফেলে দেওয়া যেত তাহলে তো কোনো সমস্যা হতো না, কিন্তু ডাক্তার বলে দিল বাচ্চা নষ্ট করতে গেলে তোর জীবন রিস্কে চলে যাবে। তাই বাধ্য হয়ে রায়হানের কাছে তোকে বিয়ে দিতে হলো। মনের ভেতর খুব আফসোস, তোকে নিয়ে আমার যা স্বপ্ন ছিল সব ধুলোয় মিশিয়ে দিয়েছে শুধু একটা ভুলের কারণে। আব্বু, তুমি এখন আমাকে কথা শোনাতে শুরু করছো? তোমরা বাবা মেয়ে এখন থামো, যা হওয়ার হয়েছে। সিমি, তুই এখন জলদি যা, বাবু জেগে যাবে। আর বাবু জেগে গেলে তুই বিছানায় দেখলে রায়হান খুঁজতে বের হবে, কিন্তু তখন আমাদের কথা শুনে ফেলবে। আমি তাড়াতাড়ি দরজার সামনে থেকে চলে আসলাম। আমার পা চলছিল না, তবু অনেক কষ্টে পা টেনে রুমের ভিতরে এসে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। আমি চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। মা বাবার কথা না শুনে জীবনে সবচেয়ে বড় ভুল করছি। আর ওরা সিদ্ধান্ত নিয়েছে আমাকে পাগল বানিয়ে ফেলবে, তবু আমাকে এখান থেকে যেতে দিবে না। আমি এখন তাদের থেকে গেলে তো ওদের কুকীর্তির কথা সমাজে জেনে যাবে। আমি যা সন্দেহ করছিলাম তাই হলো। দরকার হলে আমাকে মেরে ফেলবে, তবু তাদের পাপাচারের কথা প্রকাশ করতে দেবে না। আমার ভবিষ্যতের কথা ভাবতে ভয়ে আমার গা কাটা দিয়ে উঠছে। তবে কি আমার অতিলোভে আমার জীবন শেষ করে দিল? বা আমার কথা না শুনে তাদেরকে শত্রু মনে করে অনেক বড় পাপ করছি? এখন ইচ্ছে করছে আম্মা আবার পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতে, তাদের কথা না রাখার জন্য আমার আজকে এই অবস্থা। সিমি আমার পাশে এসে শুয়ে পড়লো। আমার এখন এই মুহূর্তে সব কিছু অসহ্য লাগছে। আমি নিজেকে অনেক বোঝাতে চাইছি, বোঝাতে পারছি না। মনে হচ্ছে সব কিছু ধ্বংস করে দেই। যাদেরকে আমি এতটা বিশ্বাস করছিলাম তারা আমার সঙ্গে এত বড় প্রতারণা করলো। আর যে মেয়েকে ভাবছিলাম স্ত্রী হিসেবে পেয়ে আমি ধন্য, সেই মেয়ের চরিত্র এত জঘন্য। একটা যারও সন্তানকে আমার সন্তান বলে এরা আমাকে ঠকেছে। এগুলো ভাবতে সকাল হয়ে আসলো। সকালবেলা উঠে সিমি আমাকে বলছে, আজকে তোমাকে নিয়ে মানসিক ডাক্তারের কাছে যাব। তুমি কেন এমন মনমরা হয়ে থাকো? দেখি ডাক্তার কি বলে। যদি কোনো মেডিসিন দেয় তাহলে ঠিকমতো গেলে দেখলে ঠিক হয়ে যাবে। আমি আগের মতো হাসি খুশি দেখতে চাই। হঠাৎ করে আমার মাথায় রক্ত উঠে গেলো। আমি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলাম না। চিৎকার করে বললাম, এই মেয়ে দুশ্চরিত্রাময়ী, বিয়ের আগে পরপুরুষের সঙ্গে বিছানায় গিয়ে সন্তান জন্ম দিয়েছিস, আর সেই যার সন্তানকে আমার সন্তান বলে চালিয়ে দিতে চাইছিস, সেটা আমি সহ্য করব? সেটা আমি সহ্য করতে না পেরে দিন দিন মানসিক যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছি। তোরা আমাকে মায়ের জালে বন্দি করে রেখে আমার জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েছিস। এখন যখন আমি বুঝতে পারছি তোর বাবা আর তুই মিলে আমাকে পাগল বানানোর জন্য পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাবি, আর তারপর আমাকে পাগল বানিয়ে তোদের এই চার দেওয়ালের ভেতরে আটকে রেখে দিবি, তিলে তিলে শেষ করবি, যেন বাহিরের মানুষ জানতে না পারে তোরা কতটা জঘন্য। তুই যেমন চরিত্রহীন, তোর বাবাও তেমন তোর চরিত্রহীন। তোদের পরিবারের সবগুলো মানুষ এক একটা পশুর চেয়েও জঘন্য। তোদের সব কথা আমি শুনেছি। তোদের কাউকে ছাড়বো না। আমি এই বাচ্চাটা না, এটা আমি ডিএনএ টেস্ট করে প্রমাণ করে দেব। তারপর তোদের মুখোশটা খুলে দেবো সবার সামনে। কথাগুলো শেষ করতে পারলাম না, আমার মাথায় একটা আঘাত পড়লো। আমি মুহূর্তে ফ্লোরে পড়ে গেছিলাম। তাকিয়ে দেখলাম পেছনে দাঁড়িয়ে সিমির বাবা। আমার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে, মাথা কেমন ঝিমঝিম করছে। আমি আর কিছু বলতে পারছিলাম না। মনে হচ্ছে এই মুহূর্তে আমি মারা যাব। কিন্তু সিমির বাবার কথাগুলো আমার কানে স্পষ্ট আসছিল। এই শয়তানের বাচ্চা, তুই আমাদেরকে পশু বলিস? এবার বুঝবি তোকে আমরা কী করি। তিলে তিলে তোকে ইঞ্জেকশন পুশ করে পাগল বানিয়ে মেরে ফেলবো। তুই বললি না এই সমাজের মানুষ জানবে আমরা কতটা জঘন্য। তুই আমাদের চুলও ছিঁড়তে পারবি না, কেউ জানতেও পারবে না আমাদের ব্যাপারে। সবাই জানবে তুই পাগল হয়ে গেছিস। পাগলের কথা কেউ বিশ্বাস করবে না, আর তোকে দিনের পর দিন ইঞ্জেকশন পুশ করে আস্তে আস্তে শেষ করে দেবো। আরে ফকিরের বাচ্চা, তোর মতো ফকিরের কাছে এই শহরে বিজনেসম্যানের কেন মেয়ে বিয়ে দেয়, এটা কি তোর মাথায় আসে নাই? আমার মেয়ের একটা দুর্বলতা ছিল বলেই তো তোর মতো ছোটো লোকের বাচ্চার কাছে আমার মেয়েকে বিয়ে দিছি। কেন তুই কি সব কিছু জেনে শুনে মেনে নিয়ে থাকতে পারিস না? আমার মেয়েকে, আমার মেয়ের সন্তানকে মেনে নিয়ে তুই থাকতি, রাজার হালে থাকতে পারতি। এখন মর। সিমির বাবার কথাগুলো শুনে আমার শরীরে দানবের মতো শক্তি চলে এসলো। আমি ফ্লোর থেকে এক লাফে উঠে দাঁড়িয়ে ডাইনিংয়ের চেয়ার থেকে চাকুটা দৌড়ে নিয়ে এসে সিমির বাবার গলায় চালিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে বের হয়ে ফ্লোর ভেসে গেল। সিমির বাবা ধরপড় করতে করতে মারা যাচ্ছে দেখে আমি অট্টহাসিতে দিচ্ছি। এটা দেখে সিমি আর সিমির মা জড়সড় হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে সিমির দিকে তাকালাম। সিমির দিকে তাকিয়ে আবারও অট্টহাসি দিয়ে বললাম, দেখছিস তোদের মতো শয়তানদের মৃত্যু কীভাবে হয়? তোরা যতই নিজেদেরকে বড় ভাবিস, কোনো না কোনো দিন তোদের পাপের শাস্তি হবে। এখন তোর পালা,
তোর বাবার মতো তোকেও আমি শেষ করে ফেলবো। সিমি এসে আমার পা ধরে ক্ষমা চাইতে থাকলো। আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে তার গলায় চালিয়ে দিলাম। সিমির মা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়লো। ভাবছিলাম এই মহিলাকে শেষ করে দিব, কেন যেন পারলাম না। তারপর বাচ্চাটার দিকে তাকাইলে বাচ্চাটা জোরে জোরে কান্না করছে। সে হয়তো বুঝতে পারছে তার মাকে আমি শেষ করে দিয়েছি। শুধু শুধু বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে সিমির মাকে কিছু করলাম না, কারণ এই বাচ্চা তো মানুষ করার জন্য কাউকে লাগবে। সে যতই অবৈধ সন্তান হোক, তার তো কোনো দোষ নেই। আমি থানায় ফোন করলাম। কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসলো। সঙ্গে সঙ্গে চলে আসলো মহল্লার যত মানুষ। সাংবাদিক চলে আসলো। আমি সাংবাদিকের সাথে আমার সঙ্গে হওয়া অন্যায়কারের কথা উচ্চস্বরে প্রকাশ করলাম। আমি যে এদেরকে নিজে হাতে শাস্তি দিচ্ছি সেটাও বললাম। ইন্সপেক্টর আমার দিকে তাকে ভুরুকুচকে বলল, ওরা আপনার সাথে যাই করুক, এভাবে মেরে ফেলা এই কাজটা আপনার ঠিক হয়নি। আমাদের কাছে যেতে পারতেন ডিএনএ টেস্ট করতে, এই বাচ্চা আপনার না, সেটা প্রমাণ করে দিতাম। আপনি না হয় এখান থেকে মুক্তি পেয়ে গেছেন। আপনি যে বলছেন আপনার বাবা মার কাছ থেকে আপনাকে তারা কেড়ে নিয়ে আসছে, কিন্তু এখন তো সারা জীবনের জন্য আপনার বাবা মা আপনাকে হারাবে। এই অপরাধে আপনার শাস্তি যাবজ্জীবন নয়তো মৃত্যুদণ্ড। আমি প্রাণ খুলে একটা হাসি দিয়ে বললাম, শোনেন, আমি যদি আপনাদেরকে বলতাম আপনারা ডিএনএ টেস্ট করতে পরীক্ষা করতেন যাইতেন, আপনাদের কাছে না কোটিপতির টাকার পৌঁছে যাইত, তখন আমার মতো গরিবের পক্ষে আপনারা আর কথা বলতেন না। সরে নিলাম। আপনি সৎ পুলিশ অফিসার, আপনি আমার পক্ষ নিতেন, কিন্তু আপনার উপরমহল আরও অনেক সমস্যার ব্যাপার আছে। সব মিলিয়ে আমি আপনার পায়ের নিচে পিষে দিনকে দিন মরেই যেতাম। তার চেয়ে জেলের ভিতরে মরবো, তবু শান্তি। যারা আমার সঙ্গে অন্যায় করছে তাদেরকে তো শাস্তি দিতে পারছি, এটাই আমার স্বস্তি। আমাকে থানায় নিয়ে আসা হলো, তারপর আদালতে তোলা হলো। আমি আদালতে সব কিছু স্বীকার করলাম। আদালত থেকে মতলবই ঘোষণা করলো। বলা হলো 15 দিন পর কেসের রায় প্রদান করা হবে। আমি জেল হাজতে বাবা মা ছোটো বোন আমাকে দেখতে আসলো। মা বারবার চোখের পানি মুছে কান্নার জন্য কিছু বলতে পারছে না। ছোটো বোন মনে হয় বোবা হয়ে গেছে। বাবা আমার গালে হাত রেখে কান্না করে বলল, এই কারণে বলেছিলাম বড়লোকের মেয়েকে বিয়ে করিস না। আমাদের মতো গরিবকে তারা স্বার্থ ছাড়া কখনো মেনে নিবে না। তোর কাছে মেয়ে বিয়ে দিচ্ছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। তুই যদি তখন আমাদের কথা শুনতি, আজকে এই দিনটা দেখতে হতো না। দুইটা মানুষকে করছিস, এজন্য আদালত তোকে মৃত্যুদণ্ড দেবে। তোকে তো আমরা আজীবনের জন্য হারিয়ে ফেললাম। আমাদের কথা একটা বারের জন্য চিন্তা করলি না? তোর কিছু হয়ে গেলে আমরা তোকে ছাড়া কীভাবে থাকবো? ওরা তোর সঙ্গে যাই করতেছে, ওখান থেকে চলে আসতেই আমরা দেখতাম তোকে ওখান থেকে উদ্ধার করতে পারি কি না। তাদেরকে মেরে ফেলা কাজটা তুই মোটেও ঠিক করলি না। আমাদেরকে তো দুনিয়া থেকে মেরে ফেলে যাচ্ছিস। মা বাবা বেঁচে থাকতে সন্তান হারানোর যে কষ্ট, সেটা মৃত্যুর চেয়ে আরও বেশি যন্ত্রণাদায়ক। আমি দীর্ঘশ্বাস হয়ে বললাম, আমি তোমাদের অযোগ্য সন্তান। বেশি লোভ করতে গিয়ে আজকে আমার জীবনে এই পরিণতি। যদি তোমাদের কথা শুনতাম, আজকে আমি এখানে থাকতাম না। মা বাবার কথা না শুনলে জীবনে কত বড় বিপর্যয় আসে, সেটা আমি এখন উপলব্ধি করতে পারছি। কিন্তু এখন এই উপলব্ধি করে আর কোনো কিছু ফিরিয়ে আনা যাবে না। শুধু এইটুকুই বলবো, তোমাদেরকে এই অযোগ্য সন্তানকে পারলে ক্ষমা করে দিও। তোমরা যদি আমাকে ক্ষমা না করো, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। কত বড় কষ্ট করে তোমরা আমাকে বড় করলে, আমাকে নিয়ে কত স্বপ্ন দেখলে, তোমাদের সব স্বপ্ন আমি শেষ করে দিলাম। পারলে ক্ষমা করে দিও। আর আমার মতো এরকম ভুল যেন কেউ না করে, আর যেন কেউ না করে। সমাপ্ত। লোভের পরিণতি, দ্বিতীয় এবং শেষ পর্ব। পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।